আসসালামু আলাইকুম। এই সাথে দেখো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল আমরা কাকে বলবো? যে সমস্ত বল হুম, পরস্পরের কাছে না থেকে দূরে অবস্থান করে ক্রিয়াশীল থাকে তাদের বলা হয় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। ক্রিয়াশীল বলতে একে অপরকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, সেই সমস্ত বলকে আমরা বলবো ক্রিয়াশীল বল। অর্থাৎ পরস্পরের কাছে না থেকে যেসব বল ক্রিয়াশীল হয় তাদের আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলবো। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের নাম কি? এক নম্বর হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল হচ্ছে মহাকর্ষ, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। দু নম্বর আমরা লিখতে পারি স্থির তড়িৎ বল। তিন নম্বর আমরা লিখতে পারি চুম্বক বল। এগুলো হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এখন মহাকর্ষ কাকে বলবো? এখন মহাকর্ষ অভিকর্ষ কাকে বলবো? আমরা নিশ্চয়ই দেখেছি গাছের পাতা উপরের দিকে উড়ে যায় না, নিচের দিকে পড়ে। গাছের ফল মাটিতে পড়ে। তারপরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, ফল সূর্যের ওপর এসে পৃথিবী পতিত হচ্ছে না। চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, চাঁদও পৃথিবীতে এসে পড়ে না। এই সমস্ত কারণ হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কাকে বলবো? এখন আমরা অভিকর্ষ বল কাকে বলবো? অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ বল কাকে বলবো? পৃথিবীর প্রত্যেক বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলে অভিকর্ষ বল। পৃথিবী প্রত্যেক বস্তুকে যে বলে আকর্ষণ করে, নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হবে অভিকর্ষ বল। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? এই অভিকর্ষজ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু যে ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হবে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে আমরা যদি উপর দিকে ছুঁড়ে দিই তা পুনরায় আবার নিচের দিকে ফিরে আসে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, পৃথিবীর দিকে ফিরে আসে। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পান সিজিএস এককে 980 ডাইন, আর এসআই এককে 909.8 নিউটন। এগুলো হচ্ছে উৎকর্ষ। মহাকর্ষ কাকে বলে? এবার আমরা আসবো মহাকর্ষ কাকে বলে। মহাকর্ষ কাকে বলে? মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুমালা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হবে মহাকর্ষ। আবার বলছি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ বলকে বলে মহাকর্ষ। এবং মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্রটা কী হবে? নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র কী হবে? দুটো বস্তুকণা পরস্পর ডি দূরত্বে আছে, তাদের কেন্দ্র, এই বস্তুকণা দুটো একে অপরকে তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক, মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ G × M1 M2/d²।
এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একই অপরকে তাদের কেন্দ্রের সংযোগকারী সহরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক আর মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বস্তু কণা দুটির ভর একটা m1 একটা m2, তাদের মাঝের দূরত্ব হচ্ছে d। তাহলে আকর্ষণ বলের মান g হচ্ছে m1m2/d²। এই জিটা কি? জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় কেন? এখন আমরা প্রশ্ন রাখতে হয়, জিকে বলা হয় কেন? জিকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় কারণে জি এর মান স্থানভেদে কোনো পরিবর্তন হয় না। জি এর মান সর্বত্র একই থাকে। তাছাড়া যে কোনো মাধ্যম এর মধ্যে জি এর মান নির্ভর করে না। জি এর মান সর্বত্র একই থাকায় জিকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান হচ্ছে জি এর মান এসআইতে 9.9.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার আমরা আসবো মুক্তিবেগ কাকে বলে। এর মান কত? মুক্তিবেগ কাকে বলে? যে ন্যূনতম বেগ দিলে কোনো বস্তুকণা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে ছাড়িয়ে যায় বা অতিক্রম করে চলে যায়, সেই বেগকে বলা হবে মুক্তিবেগ। আবার বলছি, মুক্তিবেগ কাকে বলে? যে ন্যূনতম বেগ দিলে কোনো বস্তুকণা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র অতিক্রম করে চলে যায়, সেই বেগকে বলা হবে মুক্তিবেগ। এই মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। মুক্তিবেগের মান 11.2 কিমি 11.2 কিমি পার সেকেন্ড মুক্তিবেগের মান। এবার আমরা আসবো ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে একটা বস্তু ভূপৃষ্ঠে একটা বস্তু এম আছে। এখন এই পৃথিবী এই বস্তুটার উপর যে মহাকর্ষ বল ক্রিয়া করছে তার মান কত? আমরা জানি এফ সমান জি ইন্টু এম বাই ডি স্কোয়ার।
সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার, যেহেতু যেহেতু ডি সমান আর পৃথিবীর ব্যাসার্ধ, এখন যদি বস্তুর ভর জি এম ইন্টু 1/r², 1 কেজি হয়, তাহলে আকর্ষণ বল হবে জি ইন্টু এম ইন্টু 1/r²। পৃথিবীর পৃষ্ঠে যদি 1 কেজি ভরের একটা বস্তু থাকে, তাহলে পৃথিবী তার নিজের কেন্দ্র থেকে জি এম ইন্টু 1/r² এই বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এবার আমরা আসবো অবাধে পতনশীল বস্তুর সূত্র। অবাধে পতনশীল, যদি কোনো অবাধ বলতে কোনো বাধা বিপত্তি না থাকলে, তাহলে ভারী বা হালকা বস্তুর একই গতিবেগে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে, এটাই হচ্ছে অবাধে পতনশীল বস্তু বেগ। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্রটা আমরা বলতে পারি বিনা বাধায় হালকা বা ভারী বস্তু সমান দ্রুততায় নিচে নামে। বাধা যদি না থাকে, হালকা বা ভারী বস্তু সমান দ্রুততা, মানে তাদের বেগ যদি একই থাকে, তাহলে সমান দ্রুততায় নিচেই নামবে। 2 নম্বর হচ্ছে বিনা বাধাতে থাকবে, বিনা বাধায় সময়ের সঙ্গে বেগ ক্রমশ বাড়তে থাকে। 3 নম্বর হচ্ছে সময় বাড়ার সঙ্গে অতিক্রান্ত দূরত্ব, পথ বাড়তে থাকে। এটাই হচ্ছে অবাধে পতনশীল বস্তুর 3টে সূত্র। এই সূত্রগুলো গ্যালিলিও আবিষ্কার করেছিলেন, অবাধে পতনশীল বস্তুর সূত্র। এবার আমরা আসবো নিউটনের গতিসূত্র। দ্বিতীয় সূত্র, F সমান এম এ। F সমান এম এ। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে বস্তুতে উৎপন্ন ত্বরণ।
আবার এফ সমান আমরা কি জানি, এফ সমান জি জি এম এম বাই আর স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠে এম ভরের বস্তু যে বল দিয়ে আকর্ষণ করে সেই বলের মান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। অতএব জি এম বাই আর স্কোয়ার সমান এম ইন্টু এম কেটে যায়, বা আর স্কোয়ার ইন্টু সমান জি এম। বা সমান জি এম বাই আর স্কোয়ার সমান জি। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী আকর্ষণ করে সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান জি। এখানে অভিকর্ষ ত্বরণের মান জি এর মান 9.8 নিউটন। অতএব 3 কেজি ভরের বস্তুর ওজন হবে 3 ইন্টু 9.8 নিউটন। তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি জি এম বাই আর স্কোয়ার। এখন আমরা বলতে পারি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে আমরা কোনাকুনি ভাবে নিক্ষেপ করি। কেন? এখন কোনো বস্তুকে যদি আমরা উপর দিকে নিক্ষেপ করি তখন এই বস্তুটা যত উপরের দিকে উঠতে থাকে এই বস্তুটা এই বিন্দুতে, তখন এর মান কি হবে? তখন বস্তুটা এই দিকে আর এই দিকে গতির অভিমুখ অভিকর্ষের টান, বস্তুটা অভিকর্ষের টান হচ্ছে নিচের দিকে, গতির অভিমুখ কিন্তু উপরের দিকে। এর ফলে বস্তুটা কী হবে? আস্তে আস্তে উপরের দিকে উঠে আবার সে নিচের দিকে নামে ভূপৃষ্ঠে ফিরে আসবে। তাই বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হয় কোনাকুনিভাবে ছোড়া হয়। এবার আমরা বলতে পারি তাহলে বস্তুর গতি অভিমুখ এইভাবে। এবার মহাকাশে যখন বস্তুকে আমরা নিক্ষেপ করি তখন কিভাবে নিক্ষেপ করব? এটা হচ্ছে আর্থ। এখন যদি আমরা মহাকাশে কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন বস্তুর